জুনিয়র রিসার্চ ফেলো ইতিহাস বিভাগের ছাত্র এখন। দেখো, ভারতের সামুদ্রিক বাণিজ্য যেটা, ভারতের যে সমগ্র সামুদ্রিক বাণিজ্য যেটা পরিচালনা ছিল ফ্রম দ্য অ্যানসেন্ট টাইম টু আর্লি মডার্ন পিরিয়ড, মানে বিফোর ব্রিটিশরা আসার আগে অবধি, আগে পর্যন্ত ভারতের যেটা বাণিজ্যিক ছিল সেটা অনেকটা রিচ ছিল, প্রচুর উন্নত ছিল। এটা দুইভাবে হতো, একটা হচ্ছে ইনল্যান্ড ট্রেড, একটা হচ্ছে ওশান ট্রেড বা হচ্ছে মেরিটাইম ট্রেড। মেরিটাইম ট্রেড কীভাবে হতো? সাগরের মধ্য দিয়ে হতো, আমাদের যেটা বঙ্গোপসাগর, ভারত মহাসাগর এবং আরব সাগর এদের মধ্যে হতো, এবং একটা দেশের সঙ্গে অন্য দেশের যখন সম্পর্ক গড়ে ওঠে বাণিজ্যের দ্বারা, তখন সেটাকে বলা হয় মেরিটাইম ট্রেড। আর ইনল্যান্ড ট্রেড হতো, যেটা হচ্ছে নদীর পথের ভিতর দিয়ে ভারতের বিভিন্ন প্রদেশের সঙ্গে বিভিন্ন প্রদেশের হতো। ইনল্যান্ড ট্রেড নদীপথের ভিতরে হতো, মানে নর্মাল রাস্তা দিয়েও হতো, বিভিন্নভাবে ইনল্যান্ড ট্রেড হতো। অ্যানসিয়েন্ট টাইমে আমাদের দেশে কয়েকটা সিলেক্টিভ পোর্ট ছিল যেগুলো দিয়ে এই ধরনের মেরিটাইম ট্রেড হতো, মানে বৈদেশিক বাণিজ্য হতো। মেরিটাইম ট্রেড মানে সামুদ্রিক বাণিজ্যকে আরেকভাবে বলা যায় বৈদেশিক বাণিজ্য, একটা দেশের সঙ্গে অন্য দেশের বাণিজ্যিক সম্পর্ক স্থাপন হচ্ছে। এরকম কিছু যে পোর্ট ছিল তার মধ্যে একটা ছিল তমলুক, অবভিয়াসলি তাম্রলিপ্ত। দ্বিতীয় ছিল করমণ্ডল উপকূলে আরকিমেডু, এটা তামিলনাড়ু অঞ্চলে, অনেক পুরনো পোর্ট, বর্তমানে আর নেই ওই পোর্টটা। এবং আমরা যদি হরপ্পার টাইমেও দেখি, সেখানেও পোর্ট ছিল লোথাল, যেটা ডক ইয়ার্ড ছিল ওখানে। এবং পরবর্তীকালে গুজরাটের দিকে সুরাট পোর্ট গড়ে উঠছে, এবং পরবর্তীকালে কালিকট, হাভেলি, আর এতে কোচিন, এরকম আলাদা আলাদা পোর্ট গড়ে উঠেছে। তো অ্যানসেন্ট টাইম আমাদের সামুদ্রিক বাণিজ্যের ইতিহাস খুবই উন্নত এবং খুবই রিচ। এবং মিডেভেল পিরিয়ড আস্তে আস্তে সামুদ্রিক বাণিজ্যের কনসেপ্টটা আরও বিল্ড করছে, কারণ অন্যান্য দেশও ভারতে আসছে এবং ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করছে, এবং সেই সঙ্গে সঙ্গে নতুন পোর্ট গড়ে উঠছে, এবং কিছু পুরনো পোর্ট এই সময় হচ্ছে অবলুপ্ত হচ্ছে, ধীরে ধীরে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, ধীরে ধীরে অ্যাবলিশড হয়ে যাচ্ছে। এই টাইমে আমাদের ইস্ট ইন্ডিয়াতে, যেটা আমাদের পূর্ব ভারতে বেশ কিছু আলাদা আলাদা পোর্ট গড়ে উঠেছিল। তার মধ্যে একটা ছিল চট্টগ্রাম, যেটা বাংলাদেশের চট্টগ্রাম, চিটগাঁও বলা ওই চট্টগ্রাম, এবং বাংলার হুগলি নদী তীরবর্তী অঞ্চল, যেটা পুরো কলকাতা থেকে হুগলির সপ্তগ্রাম পর্যন্ত। এখন তোমরা যদি হুগলিতে দাও, আদি সপ্তগ্রাম বলে একটা জায়গা পড়ে, সেই আদি সপ্তগ্রামকে ধরে নেওয়া যে ওটাই সাতগাঁও বা সপ্তগ্রাম ছিল। এবং হুগলি নদীর তীরে পুরো, মানে হুগলি নদীর তীরবর্তী অঞ্চল ধরে ধরে বিভিন্ন সেটেলমেন্ট গড়ে উঠেছিল আলাদা আলাদা। বিভিন্ন ফরেন ট্রেডাররা এসছে এবং তাদেরকে ভিত্তি করে এই সেটেলমেন্টগুলো গড়ে উঠেছিল। যেমন ব্যান্ডেলে গড়ে উঠেছিল ওলন্দাজ বা ডাচ, চন্দননগরে ফরাসি, শ্রীরামপুরে পর্তুগিজ, এবং কলকাতা ইংরেজদের, ব্রিটিশদের। এটা হচ্ছে লেট মিডিয়েভাল আর্লি মডার্ন ফেজে এইভাবে সেটেলমেন্টগুলো গড়ে উঠছে। এবার আমাদের ইতিহাসকাররা মেনলি প্রথম দিকে তাম্রলিপ্তের ইতিহাস খুব ভালোভাবে ডিসকাস করেছে, এবং পরবর্তীকালের যারা ঐতিহাসিকরা আছে তারা পরবর্তীকালে বিশেষ করে প্রি মডার্ন ফেজে বা লেট মিডিয়েভাল ফেজে যেসব পোর্টগুলো গড়ে উঠেছে এবং তাদের মাধ্যমে কীভাবে ট্রেড গড়ে উঠছে, এবং সেই ট্রেড কীভাবে পলিটিক্যাল চেঞ্জ আনছে, সোশিও কালচারাল চেঞ্জ আনছে, সেগুলো নিয়ে রিসার্চ করেছি। এবার দীর্ঘদিন এই চর্চাগুলো হওয়ার পরে আধুনিককালের কিছু ইতিহাসকার নতুন করে এটাকে আবার সার্চ করছে, এই জিনিসটাকে রিসার্চ করে জানতে চাইছে যে অ্যানসিয়েন্ট পোর্ট এবং প্রি মডার্ন পোর্ট, এই দুটো পোর্ট কালচার তো ছিল ইন্ডিয়াতে, এটা ওয়েল এস্টাবলিশড ফ্যাক্ট। এদের মাঝখানের পোর্ট, যেটা ইন্টারকানেক্টেড পোর্ট, মানে অনেক সময় বলে যে আমাদের যেটা উড়িষ্যায় বালেশ্বর আছে, পিপলি, বালেশ্বর, এগুলো আলাদা আলাদা পোর্ট ছিল। এবার তাদের মধ্যে অনেক পোর্ট এখন নেই, তবে এই যে কম সময়ের মধ্যে গড়ে ওঠা পোর্টগুলো, এগুলো কীভাবে মানে কানেকশন ইন্টারকানেক্ট করতে, একটা অন্য পোর্টকে একে অপরের পোর্টের সঙ্গে ইন্টারকানেক্ট করছো। তো এবার এইটা যখন সার্চ করা শুরু হলো, তখন একে একে বড় বড় পোর্টের মাঝখানে এমন ছোটো ছোটো অনেকগুলো পোর্টের সন্ধান পাওয়া গেল, অনেকগুলো বন্দরের সন্ধান পাওয়া গেল, যেগুলো হচ্ছে এই কানেকশনের কাজটা করতো, ব্রিজের কাজটা করতো। যে দীর্ঘ পথ অতিক্রম করে আসার পরে কোনো একটা জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য বা কোনো একটা জায়গা থেকে
অন্য একটা জায়গা, অন্য একটা দূরের জায়গায় যাওয়ার জন্য, বিশেষ করে আমাদের ভারতের সঙ্গে তো আমাদের যেটা পূর্ব দক্ষিণ এশিয়া, ওর খুব ভালো সম্পর্ক, যেমন মালাক্কা, ইন্দোনেশিয়া, এই অঞ্চলে খুব ভালো সম্পর্ক ছিল। এবার এই অঞ্চলের যে বাণিজ্যিক সম্পর্ক, সেই সম্পর্ক গড়ে তোলার জন্য এখান থেকে অনেক দূর যেতে হতো। এই যে যাওয়া আসা, এই যাওয়া আসার মধ্যে তাদের কোথাও একটা গ্যাপ নিতে হতো, কোথাও একটা বিশ্রাম নিতে হতো। সেই যে রেস্ট টাইম, এই রেস্ট টাইমের সময় তো এমন নয় যে শুধু মানুষজন রেস্ট করছে, সঙ্গে সঙ্গে পণ্য পরিবহন, তাদের যেসব পণ্য নিয়ে আসতো, যেসব তারা ইনগ্রিডিয়েন্টস নিয়ে বাণিজ্য করতে আসছো বা নিয়ে যেত, এবার এমন নয় যে একটা জিনিস একটা জায়গায় পাওয়া যায়। যেমন পশ্চিমবঙ্গে তখনকার বাংলা অঞ্চলে আফিম খুব ভালো পাওয়া যেত, বাংলা বিহার। তো তারা যখন ইন্দোনেশিয়া থেকে বাণিজ্য করে আসতো, বা কেউ শুধু বাংলায় বাণিজ্য করতে আসছে, তারা এই অঞ্চল থেকে আফিম নিচ্ছে। যেমন হচ্ছে ব্ল্যাক পেপার, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, এইসব জিনিস সাউথ ইন্ডিয়াতে খুব উচ্চ মানের পাওয়া যায়। এদিকেও পাওয়া যায়, তবে উচ্চ মানের জিনিসগুলো সাউথ ইন্ডিয়াতে পাওয়া যায়। সুতরাং তারা সাউথ ইন্ডিয়া থেকে ওগুলো কালেক্ট করে ওখানকার জন্য ব্যবসা বাণিজ্য করতো। এবার এই যেই জায়গা থেকে এই জিনিসগুলো কালেক্ট হচ্ছে, মানে এমন নয় যে বন্দর অঞ্চলের কাছাকাছি করছে, যেই জায়গা থেকে যেই জায়গা থেকে এগুলো কালেক্ট হচ্ছে, সেগুলোকে বলা হয় বন্দরের হিন্টারল্যান্ড, মানে পশ্চাৎভাগ। এই পশ্চাৎভাগ থেকেই কালেক্ট হতো। এবার পশ্চাৎভাগটা এমন নয় যে এই ছোট্টখানি খুব একটা কম জায়গা। পশ্চাৎভাগ হতে পারত, যেমন বাংলা পোর্টের ক্ষেত্রে পশ্চাৎভাগ হতো বিহার, উত্তরপ্রদেশ, আগ্রা, এই পুরো অঞ্চলে যে চাষ হতো, সেই চাষের বাণিজ্যিকরণ, যেই চাষযোগ্য জিনিসের যে বাণিজ্যিকরণ হতো, সেই কমার্শিয়ালাইজেশনটা বেশ করতো এই তাম্রলিপ্ত পোর্ট। এইভাবে পোর্টগুলো গড়ে উঠতে শুরু করে, এবং ইদানিংকালে যারা ঐতিহাসিক, তারা এই জিনিসগুলো কালেক্ট করার চেষ্টা করছে যে এই ইন্টারপোর্টগুলোর মধ্যে একটা খুব বড় পোর্ট হচ্ছে খেজুরি পোর্ট। প্রথমে খেজুরি পোর্ট ছিল না, প্রথমে ওখানে হিজলি গড়ে উঠেছিল, এবং পরে পরে খেজুরি ডেভেলপ করে। এবার আমাদের আগেকার যারা ইতিহাসকাররা ইতিহাস রচনা করেছেন, তারা কি করেছে, আমাদের যে হুগলি বেল্টের যে পোর্টগুলো, ওইগুলোকে ধরেই ইতিহাস চর্চা করে গেছেন তারা। এই যে ছোটো ছোটো মাইনর পোর্টগুলো ছিল, এগুলোর উপর নজর দেয়নি। ইদানিংকালে আমরা সার্চ করছি যে কীভাবে ওই পোর্টগুলো সমান গুরুত্বপূর্ণ ছিল এই বাণিজ্যিক সহায়তা।